তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? কথাটা বলার সাথে সাথেই ইরা আকাশের মুখে একটা থাপ্পড় দেয়। কেন থাপ্পড় দিয়েছে আশা করি অনেকেই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য বলছি, আকাশ ইরাকে প্রপোজ করেছিল, যার জন্য ইরার এই অবস্থা করলো। এদিকে আকাশ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে এখানে প্রপোজ করছিস? তোকে তো আমি খুন করে ফেলবো। ইরা, ছেড়ে দে ছেলেটাকে, ছেলেটা বুঝতে পারিনি। ইরা, ছেড়ে দে। নদীর কথাই ইরা আকাশকে ছেড়ে দেয়, ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে বর্তমানে আর্মি অফিসের সামনে। এখানে আজকে আকাশ ওর ফর্ম জমা দেওয়ার জন্য এসেছে। পথেই আকাশ ওই মেয়েটাকে ভালো লেগে গিয়েছে, তাই প্রপোজ করেছে। তার জন্য কি হয়েছে তা তো আপনারা বুঝতেই পারছেন। আকাশ ভিতরে গিয়ে ওর ফর্ম জমা দেয়। ওখান থেকে মেডিকেল চেকিংয়ের জন্য তারিখ দেওয়া হয়। আকাশ ওই কাগজটা নিয়ে চলে আসে নিজের জেলার লক্ষ্মীপুর, যা বর্তমানে নোয়াখালীর সঙ্গে যুক্ত। আকাশ বাসে করে রওনা দেয় ওর জেলায়, কেননা মেডিকেল চেকিংয়ের জন্য 15 দিন ওয়েট করতে হবে। তাই বাসে আসার পথে আকাশের সাথে ওর বাবার দেখা হয় রাস্তার পাশে ক্ষেতের ধারে। আব্বু, তোমার শরীর কেমন আছে? এই তো আছি ভালো। তা তোর জয়েন্ট হওয়া নিয়ে কি হলো? এই তো আব্বু, 15 দিন পর যেতে হবে। তাহলে তুই যা, আমি জমি এইটুকু ঠিক করে আসতেছি। আব্বু, আমি তোমাকে সাহায্য করি? না থাক, তুই অনেক জার্নি করে এসেছিস, এখন বিশ্রাম নে। আকাশ কোনো কথা না বলে চলে আসে। এদিকে আকাশের আব্বু কাজ শেষ করে চলে আসে। এদিকে দেখতে দেখতে 10 দিন কেটে যায়। আকাশ ক্ষেতের মধ্যে কাজ করছে, তখন একটা গাড়ি ওদের গ্রামের ভিতর ঢুকতে থাকে। হঠাৎ গাড়িটা আকাশের সামনে রাস্তার পাশে দাঁড়ায়। গাড়ি থেকে ইরা ও নদী ওরা দুজনেই নেমেই হাসা শুরু করে। এদিকে আকাশ ওদের হাসি দেখতে পায়। দেখ নদী, এই কৃষকের ছেলে হয়ে আমাকে প্রপোজ করে। এমন করে বলিস না। দেখ, তোর গ্রামের বাড়ি এখানে বলে আমি এসেছি, নয়তো আসতাম না। আমি তো এই গ্রামেই ছিলাম, কিন্তু আপনাদের কাউকে তো দেখলাম না। আমি আমার নানা বাড়িতে এসেছি, আর কাউকেই চলে যাব। যাক ভালো নদী, তোর জন্য সেই ছেলের কাজও আমার জানা হয়ে গিয়েছে। দেখুন, কৃষকের ছেলে বলে আমাকে অপমান করবেন না। তাহলে তুই কোন সাহসে আমাকে প্রপোজ করছিস? আসলে আপনাকে দেখে ভালো লেগেছিল তাই। দোস্ত, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যেতে হবে। হ্যাঁ চল। এদিকে ওরা চলে যায়। অন্যদিকে আকাশ কাজ শেষ করে চলে যায় বাড়িতে। বাড়িতে থেকে মোটামুটি আকাশ ওর বাবাকে কাজে সাহায্য করতেছে। আকাশ কিন্তু ঢাকা ভার্সিটিতে পড়ে, এখন ভার্সিটি বন্ধ, তার জন্য গ্রামের বাড়িতে আসা, সাথে ওর বাবাকে কাজে সাহায্য করা। 5 দিন পর আকাশ ওর বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসে, কেননা সামনে ভার্সিটি খোলা, তার উপর ওকে আর্মিতে জয়েন হতে হবে। ঢাকায় এসে আকাশ ওর মেসে চলে যায়। অন্যদিকে পরের দিন আকাশ চলে যায় আর্মি অফিসে। ওখানে আকাশের সব ধরনের মেডিকেল টেস্ট করা হয়, যাতে করে শরীরে কোনো সমস্যা থাকলে ওরা বুঝতে পারবে। আকাশের সব রিপোর্ট ভালো ছিল, তাই আকাশকে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ট্রেনিংয়ে যাওয়ার আগে ওর আব্বুকে কল দেয়। আব্বু, আমি সিলেক্ট হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তাহলে ঠিকমতো ট্রেনিং করছি বাবা, আর প্রতিদিন কল দিবি আমাকে। আব্বু, ওখানে আমি 2 মাস পর তোমাকে একবার কল দিতে পারবো, ওখানে মোবাইল নেওয়া যাবে না। ঠিক আছে। এদিকে আকাশ ট্রেনিং করতে থাকে, কেননা শরীর ফিট রাখতে হবে, তাই আকাশের ট্রেনিং। এদিকে মাস যতই যাচ্ছে আকাশের ট্রেনিং শেষ হয়ে আসতে থাকে। এভাবেই কয়েক মাস পর আকাশের ট্রেনিং শেষ হয়, আর আকাশকে ঢাকাতেই ট্রান্সফার করা হয়। তাই ওদের কয়েকদিনের ছুটি দেওয়া হয়, যাতে করে ওরা ওদের পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে পারে। তাই আকাশ ওর বাবা মাকে ঢাকায় আসতে বলে, কিন্তু খেতে কাজ থাকায় ওনারা আসতে পারবে না। তাই আকাশ রাস্তায় বের হয়, তখন একটা গাড়ি আকাশের সামনে এসে দাঁড়ায়। ওই, তোর বাবা কি কৃষক? হ্যাঁ, কেন স্যার? গাড়িতে উঠ, তোকে থানায় নিয়ে যাব। এদিকে আকাশের এমন কথায় ওরা অবাক হয়, কেননা পুলিশ এই কথাগুলোর কোনো কিছুই আসেনি। তাই পুলিশ কায়দা করে বলে,
তোকে দেখে মনে হচ্ছে তুই নেশা করছিস। উঠ গাড়িতে। আগে কাগজপত্র দেখেন, তারপর নয়তো আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার চিন্তাও করবেন না। তোর এত বড় সাহস আমাদের সাথে? আমি ভালো করে জানি আপনারা এখানে কেন এসেছেন। ওই মেয়েটা আপনাদের টাকা দিয়েছে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তাই না? না, আমাদের কোনো মেয়ে পাঠায়নি। একটু অপেক্ষা করেন। এই যে ম্যাডাম, গাড়ি থেকে বের হন, একটু এদিকে আসবেন। এদিকে ইরা কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে বের হয়। আমার পিছু নিচ্ছেন কেন? আমি কেন তোর পিছু করব? কেন আবার? ওই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য। তুই ওই দিন আমার সাথে যা করেছিস তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। কে দেবে শাস্তি? কি আবার এরা? ও তাই নাকি? তা কোন অপরাধে আমাকে গ্রেপ্তার করবেন? অফিসার, দাঁড়িয়ে কেন আছেন? নিয়ে যান। চিন্তা করবেন না, আমরা থানায় নিয়ে গিয়ে একটু খাতির যত্ন করে ছেড়ে দেবো ওকে। তা শুধু স্বপ্ন দেখতে থাকেন, বুঝলেন? ওই দিন আমার মুখে কাদা মেখেছিলি, তাই না? অফিসার, ওর মুখে আপনি কালো কোনো কিছু মেখে ভালো করে শাস্তি করে ছেড়ে দিবেন। তাই হবে। এদিকে ইরা চলে যায়। অন্যদিকে আপনাদের তাহলে একটু কাহিনী বলি। ওই দিন আকাশ যখন খেতে কাজ করছিল, ওইটা নিয়ে ইরা আকাশকে অনেক কথা শুনিয়েছিল। তাই আকাশ রেগে গিয়ে ক্ষেত থেকে কাদা নিয়ে ইরার মুখে মেরে দেয়, তার উপর জড়িয়েও ধরে। ওই দিনের প্রতিশোধ ইরা আজকে নেয়, কেননা ইরা ভার্সিটিতে যাওয়ার সময় আকাশকে দেখে, তাই পুলিশ নিয়ে এমনটা করিয়েছে। আপনারা দেখছি কথা শুনবেন না। তাই আকাশ ওখানে থাকা 3 জন পুলিশকে আহত করে ওখান থেকে পালিয়ে চলে আসে ওর মেসে এসে রেস্ট নেয়। আর্মি ট্রেনিং প্রাপ্ত বলে কথা, এত সহজে কি হার মেনে নিবে? অন্যদিকে আকাশ পরের দিন ভার্সিটিতে যায়, কেননা আকাশের ক্লাস আছে তাই যাচ্ছে। যদিও কয়েকদিন পর আকাশের আর ভার্সিটিতে আসতে হবে না, তাই শেষ কয়েকদিন না হয় ক্লাস করবে। এদিকে ভার্সিটিতে যেতে থাকে, তখন সামনে দাঁড়িয়ে দেখে ইরা কয়েকজন ছেলেকে কানে ধরে উঠবস করাচ্ছে। এদিকে তা দেখে আকাশ তো অবাক, কেননা কোনোদিনও আকাশ ইরাকে এখানে দেখেনি। ওই, তুই এখানে কি? তোর তো হসপিটালে থাকার কথা। আমার কি হবে যে হসপিটালে থাকবো? তোকে তো পুলিশ। এই যে ওসব পরে ভাবতে পারবেন, এখন আমাকে এটা বল, তোদের এখানে কি? এ, তোর সাহস তো কম না? সাহসের দেখছিস কি? সামান্য কৃষকের ছেলে হয়ে তুই আমার সাথে? আমি কৃষকের ছেলে বলে কি আমি মানুষ নই? তা ভার্সিটিতে আসতে না আসতে র্যাগিং শুরু করে দিয়েছিস। আমার ইচ্ছে হয়েছে তাই করেছি, এখন তুই সবার সামনে কান ধরে উঠবস করবি। কি আমার মাথা খারাপ নাকি? কই থেকে যে এসব আসে? এই, ওকে ধর তো, ওকে মেরে হাড়গোড় ভেঙে দে। ইরার কথাই ওখানে থাকা কয়েকটা ছেলে আকাশকে মারতে থাকে। আকাশ ওদেরও মেরে মাটিতে শুইয়ে দেয়, কারণ আকাশ ওদের টেকনিক্যালভাবে মারতে থাকে, যা ওকে ট্রেনিংয়ের সময় শিখিয়েছে, যার জন্য ওরা আকাশের সাথে পেরে ওঠেনি। বলেছিলাম না আমার সাথে লাগতে এসো না। আজকে না হয় বেঁচে গেলি, কিন্তু মনে রাখবি এরপর আমারও দিন আসবে। সেদিন আস্তে আস্তে হয়তো আমি নাও থাকতে পারি। তোকে তো আমি। আকাশকে মারার জন্য ইরা হাত তোলে। আকাশ ইরার হাত ধরে ফেলে। হাত ধরে আকাশ ইরাকে ওর বুকের কাছে নিয়ে আসে। বেশি দাদাগিরি দেখাতে এসো না, জুনিয়র মতোই থাকবে। তোকে তুমি দেখে নিব। সামনেই তো আছি। তোর এই অহংকার আমি বের করব, মনে রাখিস। ও ম্যাডাম, অহংকার আমার মধ্যে নেই, আছে তোর মধ্যে, তাই চুপচাপ সামনের থেকে সরে দাঁড়া। না সরে দাঁড়ালে কি করবি? দেখতে চাস কি করব? হ্যাঁ, দেখা কি সাহস আছে তোর? এদিকে আকাশ ইরাকে চোখের পলকে ইরাকে টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নেয়, সাথে সবার সামনে ইরাকে কিস করে। আকাশ যে এমন কিছু করবে তা ওরা কেউ ভাবতেও পারেনি। কিস করে ইরাকে ছেড়ে দেয়। এরপর যদি আর একটা কথা শুনি তাহলে আরো অনেক কিছু হয়ে যাবে। এদিকে ইরা রাগে আকাশকে একটা ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ চলে আসে ওর ক্লাসরুমে। ওখানে ক্লাস শেষ হওয়ার পর ভার্সিটি থেকে বের হয়ে তখন সামনে দাঁড়িয়ে দেখে কতগুলো ছেলে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, তার সাথে ইরা দূরে দাঁড়িয়ে আছে। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এই কাজটা ইরার। সকালে এক ধাপ মেরেছি, এখন আবার মারামারি করতে একটুকু ইচ্ছে করছে না। কেন? এতগুলো লেগ দেখে ভয় পেয়ে গেলি? কেন ভয় পাবো? চিন্তা করিস না, তোকে অনেক সুন্দর করে মারবে ওরা। দেখাই যাক, তবে এবার যদি ওরা মার খায় আর তোমাকে যদি আমার হাতের কাছে পাই
তাহলে কিসের বদলে অন্য কিছু হয়ে যাবে? ওই, তোর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ শুনবি নাকি মারবি ওকে? ওরা মারতে আসে আকাশকে। এদিকে আকাশও কম না, ওদের ইচ্ছে পরিমাণে মারে, কিন্তু নিজেও মার খায়। কারণ লাঠির বাড়ি বলে কথা, একটু তো ব্যথা পাবেই। তাই ওদের মারছে আর ব্যথায় কিছুটা কষ্ট পাচ্ছে। ওরা কয়েকজন মার খেয়ে চলে যায়। এদিকে আকাশ নিজেও ভার্সিটির গেটের সামনে শুয়ে যায়, কারণ অনেক ব্যথা পেয়েছে আকাশ, সেজন্য। এদিকে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ হসপিটালে ভর্তি। কিছুটা সুস্থ হবার পর ডক্টর আসে। এখন কেমন লাগছে? জি ভালো। নার্স, এই ছেলেটির বিল কত হয়েছে? ডাক্তার, আমার কাছে তো টাকা নেই, আমি সামনের ম্যাচে থাকি, কোনো রকমের দিন কেটে যায় আমার। তা তোমাকে মারলো কেন? এরপর আকাশ ডক্টরকে কিছু ঘটনা বলতে থাকে। উনি সবটা শুনে, থাক বাবা, এমনিতে অনেক কষ্টে আছো, তুমি এবার যেতে পারো। তবে ডাক্তার আঙ্কেল, আপনার এই ঋণ দেখবেন আমি একদিন না একদিন ঠিকই শোধ করব। ঠিক আছে, আজকে তাহলে আসো। আকাশ চলে আসে। এদিকে 5 দিন পর আকাশের চাকরিতে জয়েন্ট হওয়ার কথা। তাই আকাশ ভার্সিটিতে এসেছে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে, কারণ যাতে করে আকাশ সুবিধা মতো যেন পরীক্ষা দিতে পারে। ওনার সাথে কথা বলা শেষ করে চলে আসতে যাবে, আবারও দেখা হয় ইরার সাথে। এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলে? কেন, খারাপ লাগছে কি তোমার? তুই আমার সাথে যা করেছিস সেসবে তো শাস্তি কম হয়ে গেল না? আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে একবার জড়িয়ে ধরবেন? কেন? আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, তাই ভাবছি যাওয়ার আগে একবার বুকে তো জড়িয়ে নেই। এই যে, ও কি আপনার বউ লাগে যে জড়িয়ে ধরে কাজে যেতে চাইছেন? বিয়ের পর তো এমনিতেই বউ হবে। ইস রে, তোর মতো একটা কিশোরের ছেলেকে বিয়ে করতে আমার বইয়ে গিয়েছে। হ্যাঁ, এখন সর সামনে থেকে। শেষ ইচ্ছেটা পূরণ করলে না? ওই, তুই সরবি নয়তো? নয়তো কি? এই নদী চল তো। এদিকে ইরা নদীকে নিয়ে আকাশের সামনে দিয়ে যাবে, অমনি নদীর পায়ের সাথে বাড়ি খেয়ে আকাশের উপর পড়ে যায়। ওরা দুজনেই এখন মাটিতে শুয়ে আছে, আকাশ নিচে আর ইরা উপরে। দেখলে তো, আল্লাহ চায়, সেই জন্য আমার ইচ্ছেটা পূরণ করছে। তোর ইচ্ছার গুষ্টি গেলাই। ইরা আকাশের গায়ের উপর থেকে উঠে নদীকে নিয়ে চলে যায়। এদিকে আকাশ গ্রামে আসে ওর বাবা মায়ের সাথে দেখা করার জন্য। আজকেও ওর বাবা খেতে কাজ করছে। আব্বু, আমি চাকরিতে জয়েন হলে তোমাকে কিন্তু এই কৃষিকাজ ছেড়ে দিতে হবে। তাহলে খাবো কি আমরা? আমি তো বেতন পাবো, তখন টাকা পাঠিয়ে দেব। তাহলে আমাদের এতগুলো ক্ষেত কে সামলাবে? কাউকে দিয়ে দাও, তাহলে তো হয়। সে জমি চাষ করবে আর যা ফসল আসবে আমাদের কিছু দেবে, বাকিটা সে রেখে দেবে। ঠিক আছে, তাহলে এবার করে আর করব না। এখন তাহলে ঘরে চলো, কথা আছে, আমি রাতে আবার ফিরে যাব। তুই যা, আমার 10 মিনিট লাগবে। আকাশ চলে আসে বাড়িতে। এদিকে আকাশের আব্বু আসলে ওনাকে সব কিছু বলে। উনি সবটা শুনে অনেক খুশি হয়। ওই দিন রাতেই আকাশ বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে নিজের ব্যাগ গুছিয়ে কাগজপত্র নিয়ে চলে আসে আর্মি ক্যাম্পে। এখন থেকেই ওদের বিভিন্ন জেলায় পাঠানো হবে। এখানে আকাশকে রেখে দেয় ঢাকায়। এদিকে আকাশ ওখানে আরও ট্রেনিং নিতে থাকে। একে একে আকাশ ট্রেনিং নিতে থাকে। আকাশের ট্রেনিং দেখে ওখানকার বড় বড় অফিসার অনেক খুশি হয়, কেননা প্রতিটা ট্রেনিং আকাশ অনেক ভালোভাবেই করছে। কেননা আকাশকে অনেক ভয়ঙ্কর মিশনের জন্য তৈরি করা হচ্ছে। আকাশের সবগুলো ট্রেনিং অনেক ভালোভাবেই শেষ করে। অন্যদিকে ইরা ওর বাবার সাথে কথা বলছে। আব্বু, তুমি সারা দিন এই ডিউটিতে থাকো, আমাকে একটু সময় দাও না তুমি? কে বলেছে আমি সময় দেই না? এই যে, তুমি কখন আসো আর কখন যাও তার কোনো সময় আছে? করব, অনেক কাজ। তবে জানিস কি, একটা ছেলেকে আমার অনেক ভালো লেগেছে। মানে? আরে তুই বিশ্বাস করতে পারবি না, এত ভালো ছেলেটি, ওকে অনেক ভালো কাজে লাগানো যাবে। তা নয় বুঝলাম, কিন্তু তুমি এইসব কথা আমাকে কেন বলছো? ওই ছেলেটাকে যদি... একদম মুখ বন্ধ করে রাখো, কোনো কথাই বলবে না তুমি। এদিকে পরের দিন সকালে আকাশকে একটা মিশনে পাঠানো হবে। তার জন্য বড় অফিসার আসে আকাশের সামনে। সত্যি আকাশ, তুমি অনেক ভালোভাবে তোমার ট্রেনিং পূরণ করেছো।
তোমাকে অনেক ভয়ঙ্কর মিশনে এখন যেতে হবে। স্যার আমি সর্বদা দেশের জন্য প্রস্তুত। কি করতে হবে বলেন আমাকে। তোমাকে এখন একটা মিশন যেতে হবে। মিশনে তোমার সাথে আরও 10 জন যাবে, তাই তুমি ওদের লিড করবে। ওখানে সাবধানে কাজ করবে, কোনো প্রকার ভুল যেন না হয়। সব ধরনের অস্ত্র নিয়ে যাবে। তাই হবে স্যার। চিন্তা করো না, এই অপারেশন শেষ করে আসতে পারলে তোমাকে প্রমোশন দেওয়া হবে, তাই ভালোভাবে কাজটা করবে। স্যার আমি প্রমোশনের জন্য নয়, এই দেশের জন্য কাজ করব। তোমার থেকে এই কথাটা আশা করেছিলাম। তাহলে তোমরা তৈরি হয়ে নাও। ওই দিন আকাশ ও টিমের লোকজনকে নিয়ে বেরিয়ে পড়ে, তাও রাতের আঁধারে। ওরা সবাই নিজেদের মতো করে সব কিছু নিয়ে নেয়। 1 ঘন্টা পর ওদের একটা জঙ্গলের কাছে নামিয়ে দেওয়া হয়। ওরা ভিতরে হাঁটতে থাকে। ওদের সবার হাতে 3 দিনের খাবার দেওয়া হয়। সবাই যে যার ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছে। 1 ঘন্টা হাঁটার পর ওরা একজন লোককে দেখতে পায়, একটা গাছের মধ্যে ছোট কুটির করে বসে আছে। তাহলে সবাই সাবধান হয়ে যাও, হোলোগ্রাম অন করে নাও, যাতে করে তোমরা মানুষের অস্তিত্ব খুব সহজে বুঝতে পারো। এতে করে ওরা দূর পর্যন্ত তাকে দেখবে, এই একটা লোক ছাড়া কোনো মানুষকে দেখতে পারছে না। তাই খুব সাবধানের সাথে ওই লোকটাকে ওরা মেরে ফেলে। তোমরা আগে যাও, তবে সাবধান, ল্যান্ডমাইনও কিন্তু থাকতে পারে। পরে একজনের জন্য সবার প্রাণ যেতে পারে। তাই কয়েকজন ল্যান্ডমাইন সেটিং করে রাখো, আর কয়েকজন মানুষের অস্তিত্ব রাখো, যাতে করে সবাই বিপদ দেখলে সবাই অ্যালার্ট হতে পারে। তোমরা আগে যাও, আমি এই লোকটাকে সার্চ করে দেখি কিছু পাই কিনা। ওরা আগে যেতে থাকে। এদিকে আকাশ লোকটাকে চেক করে দেখে ওর শরীরে ক্যামেরা লাগানো আছে। তবে আকাশের মুখ ঢাকা ছিল বলে তেমন একটা সমস্যা হয়নি। আকাশ তাড়াতাড়ি করে ক্যামেরা খুলে নেয়। এরপর বাকি পথ হাঁটা ধরে। ধীরে ধীরে ওরা হাঁটতে থাকে। যতই সামনে যাচ্ছে ততই বিপদ ওদের কাছে ধেয়ে আসছে, কেননা এই এলাকায় অনেক বিপদ। ওদের এই বাড়িটা শেষ করে আবার সামনে যেতে হবে। তাই বাড়িটা তাড়াতাড়ি করে চারপাশ থেকে আক্রমণ করতে থাকে। ভিতরে ওরা সবাই ঢুকে যায়। শুধু 2 জন আর্মি বাইরে স্নাইপার হাতে নিয়ে শুয়ে আছে। তোমাদের কাজ হবে, যারা বাইরে দিয়ে পালাতে যাবে তাদের মেরে ফেলবে। ঠিক আছে স্যার, আমরা নিজেদের পজিশন নিয়ে নিচ্ছি। এদিকে রাত পার হয়ে যায়। আকাশের মিশন এখনও শেষ হয়নি, কারণ এখানে অনেক গোপন দরজা আছে যা খুলতে ওদের প্রয়োজনীয় সরঞ্জাম শেষ হয়ে যাওয়ার পথে। তাই আকাশ হেডকোয়ার্টারে কল দেয়। স্যার আমাদের তো এখানে পর্যাপ্ত পরিমাণ বোম ছিল, যা ছিল সব প্রায় শেষ হওয়ার পথে। এখন আমাদের আরও সরঞ্জাম লাগবে। কিন্তু তোমাদের তো পর্যাপ্ত পরিমাণে সব কিছু দেওয়া হয়েছে। জি স্যার, এখানে যে বাড়িতে হামলা করেছি ওখানে 25 জন লোককে মেরে ফেলেছি, আর কোনো লোক বাকি নেই। কিন্তু কিন্তু কি আকাশ? এখানে অনেক গোপন দরজা আছে, ওইগুলো ব্লাস্ট করতে গিয়ে অনেক বোম খরচা হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাদের জন্য বোম আর কিছু গুলি পাঠিয়ে দিব। গুলি লাগবে না, এখানে আমরা অনেক গুলি পেয়েছি, এতে হয়ে যাবে আমাদের। তাহলে লোকেশন পাঠিয়ে দাও, আমি এখন হেলিকপ্টারে লোড করে দিচ্ছি। এরপর আকাশ লোকেশন পাঠিয়ে দেয়। এদিকে ওরা ওই ঘরের সব দরজা ভালো করে খুঁজে অনেক কিছু পেল, যা ওদের কাজে লাগবে। সকালবেলা ওরা বসে আছে, কেননা বোম আসলেই ওরা সামনে এগোতে পারবে। তার আগে ওরা নিজেদের সাথে করে আনা খাবার খেয়ে নেয়। খাবার শেষ করে ওরা সামনে এগোতে থাকে। তখনই আকাশ কল দেয় আবার ও অফিসে। স্যার আমরা হেলিকপ্টার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাই আমি সামনে এগিয়ে যাচ্ছি। আপনি আমার লাইভ লোকেশন ওদের দিয়ে দিন, যাতে করে ওরা আমার প্রতি মিনিটের লোকেশন ওদের কাছে থাকে। ঠিক আছে আকাশ, তাই হবে। অফিসার আমরা সামনের দিকে এগিয়ে থাকি, সময় মতো সব কিছু চলে আসবে, তাই টেনশনের কোনো কারণ নেই। তবে তোমরা সবাই সাবধানে থাকবে, কারণ কোন দিক থেকে আক্রমণ করে বসবে বুঝতে পারবো না। আমি হোলোগ্রাম দেখছি, কতদূর পর্যন্ত মানুষ নেই। ওরা হলোগ্রাম দিয়ে বুঝতে পারে সব কিছু ঠিকই আছে, তাই ওরা সামনের দিকে এগোতে থাকে। এদিকে সকাল থেকে হাঁটতে থাকে ওরা। দুপুর হয়ে এলো। এ সময়ে একটা হেলিকপ্টার আসে। স্যার এই তো চলে এসেছে হেলিকপ্টার। আগে চুপ করে লুকিয়ে থাকো। কেন স্যার, কি হয়েছে? শিওর না হলে সিগন্যাল দেবে না। এটা যদি দুশ্মনের হেলিকপ্টার হয় তাহলে কেউ বেঁচে থাকতে পারবো না। তোমরা রকেট রেডি করো, আমি বললে ওদের উপর রকেট ছুঁড়ে মারবে, বুঝতে পারছো? ওরা আকাশের কথায় মাথা নাড়ায় এবং রকেট রেডি করে। অন্যদিকে আকাশ দূরবীন দিয়ে দেখতে থাকে ওদের হেলিকপ্টারটা কিনা।
আকাশ চেক করতে থাকে। তখন আকাশের নজর পড়ল পাইলটের উপরে। কেননা হেলিকপ্টার বাংলাদেশের হলেও পাইলটের গায়ের পোশাক অন্যরকম, তাই। রকেট গিয়ে উড়িয়ে দাও। আকাশের কথায় ওরা রকেট মেরে প্লেন উড়িয়ে দেয়। বুঝতে পারলে তো, আগে শিওর হবে তারপর বাকি কাজ করবে। এদিকে ওরা আবারও হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ওরা আবারও একটা হেলিকপ্টার দেখতে পায়। আকাশ আবারও সব কিছু যাচাই করে। এবার সব কিছু ঠিক থাকায় রঙিন রঙের ধোঁয়া ছাড়ে। এতে করে পাইলট ধোঁয়া দেখতে পায় এবং দড়ির সাহায্যে একটা ব্যাগ নিচে নামায়। ব্যাগ পেয়ে গেলে পাইলট চলে যায়। তোমরা সবাই নিজেদের কাছে বোম নিয়ে নাও। তখন একজন অফিসার বলে, স্যার, আমরা তো হামলা করার আগেও বোমা নিজেদের কাছে রেখে দিতে পারবো। আমরা হামলা করতে যাচ্ছি, ওরা যদি আমাদের উপর উল্টা হামলা করে তখন বোম সাথে নেওয়ার সময় পাবে না। বুঝতে পারছি স্যার। ওরা নিজেদের কাছে সব কিছু নিয়ে নেয়, কেননা ভুল করলে ওদের বিপদ হতে পারে। বিকেল গড়িয়ে এলো। ওরা সামনে এগোতে থাকে। এদিকে কিছু দূর গিয়ে ওরা একটা ছোট কুটির দেখতে পায়। তাই ওই কুটিরের পাশে যায়। কুটিরের ওখানে গিয়ে ওরা অন্য কিছু দেখতে পাচ্ছে না। তখন ওরা ওখানে একটা বাটন দেখতে পায়। তাই বাটনে চাপ দিতেই পাথর একটা সরে যায়। এর জন্য ওরা অনেক আশ্চর্য হয়। তাই একজন অফিসারকে এখানে থাকতে বলে। অফিসার, তোমাদের মধ্যে একজন এখানে আশেপাশে লুকিয়ে থাকবে। আমি কয়েকজন অফিসারকে নিয়ে ভিতরে যাব। আমি যখন সিগন্যাল দেব তুমি তখন বাটনে চাপ দিয়ে দরজা খুলে দিও। ঠিক আছে স্যার, তাই করব। কিন্তু স্যার, রাস্তা যখন পেয়ে গেছি, তাহলে ভিতরে আগে রকেট পাঠিয়ে দেই, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আগে ভিতরে পরিস্থিতি বুঝতে পারি, তারপর না হয় দেখা যাবে। আপনার যা ভালো মনে হয়। তাহলে চলো তোমরা। আকাশ ওদের নিয়ে ভিতরে যায়। ভিতরে সব অন্ধকার। তাই এক ধরনের গোল বল আছে, যা হাতে কয়েকবার ঘষলেই আলো বের হবে। আর এই আলোতেই ওদের সহজেই দেখা যাবে। তাই কয়েকটা বল এইদিক ওদিক মারতে থাকে আর কাউকে দেখলেই গুলি করতে থাকে। এভাবেই ভিতরে যতই যাচ্ছে ততই বিপদ বাড়ছে, কেননা এখানে অনেক রাস্তা, তার সাথে সুড়ঙ্গ তো আছেই। ওরা নিজেদের হলোগ্রাম অন করে ভিতরে থাকা মানুষদের দেখে গুলি করতে থাকে আর বেশি লোক হলে বোম ফেলে দেয়। এভাবেই 4 ঘন্টা পর ওদের অপারেশন শেষ হলো। ওখান থেকে বের হওয়ার সময় ওই অফিসারকে দরজা খুলে দিতে বলে। অফিসার, দরজা খুলে দাও। অফিসারও দরজা খুলে দেয়। ওরা সবাই বাইরে হয়ে আসে। আকাশের টিমের মধ্যে 2 জনের গুলি লেগেছে, তবে বেশি একটা সমস্যা হয়নি। রাত হয়ে যাওয়াতে ওরা ওখান থেকে অনেক দূরে তাঁবু বানিয়ে নেয়। ওখানে ওরা খাবার খেয়ে নেয়। এরপর পালাক্রমে ওরা ঘুমোয়। কিছু লোক এখন ঘুমোবে, আবার ওরা উঠলে ওরা ঘুমোবে। এভাবেই রাত কাটিয়ে দেয়। অপারেশন 2টা শেষ করতে করতে ওরা অনেক দুর্বল হয়ে যায়। তাই অফিসার বলে, স্যার, একটা কথা বলবো। কি কথা? স্যার, আমাদের বেশিরভাগই অফিসার দুর্বল হয়ে পড়েছে। তাই আমরা আজকের দিনটা রেস্ট করে রাতে না হয় অপারেশনটা করি। এখন বাকিটা আপনার উপরে। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের কাছে কয়দিনের খাবার আছে? স্যার, এখন 4 বেলা খাওয়ার জন্যে খাবার আছে। এখন আজকে দিনে খেলে আর 1 বেলার খাবারই আমাদের কাছে থাকবে। তাহলে কোনো সমস্যা হবে না। তাই আজকের দিনটা এনজয় করো। তবে সাবধান, 2 জন অফিসার আহত হয়ে আছে। ওরা তাহলে রেস্টে থাকবে, তাহলে ভালোই হবে। স্যার, তাহলে তো ভালোই হবে। তাহলে তোমরা রেস্ট নাও আর সাথে চারদিকে নজর রাখবে। চিন্তা করবেন না স্যার। এদিকে ওরা ওই তাঁবুতে পালাক্রম রেস্ট নিতে থাকে। অন্যদিকে ভার্সিটিতে ইরা ও নদী বসে আছে, সাথে কয়েকজন ছেলেকে র্যাগিং করছে। তখন ইরা খেয়াল করে কয়েকদিন ধরে আকাশ আসছে না ভার্সিটিতে। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপার? আরে, ওই ছেলেটা তো ভার্সিটিতে আসছে না। মনে হয় ভয় পেয়ে আছে। মনে আছে ওই ছেলের কথা? কি মনে থাকবে? তুই দেখি সব ভুলে যাস। ওই আমি আবার কি ভুলে গেলাম? এই যে, ওই ছেলেটা তো বললো কয়েকদিন আসবে না, এখন তাড়াতাড়ি ভুলে গেলি? ও হ্যাঁ, তাই তো। কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, তুই এই ছেলের ব্যাপারে এত ভাবছিস কেন? আমি তো এমনি জিজ্ঞেস করছি।
এমনিতে হলে তো ভালো। আমি ভেবেছি ওই ছেলেকে না দেখে তোর খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট না চাই, ওই ছেলে সবার সামনে আমাকে, একবার যদি আমি ওকে পাই তাহলে বুঝিয়ে দিব। তাতে কি? তুই লোক ধরে ওকে পিটুনি খাওয়াতে পারিসনি। কি করব? ওই ছেলে ফাইট করতে থেকে শিখলো। আচ্ছা, ওই ছেলেটা গ্রামে থাকলেও গ্রামের ছেলে বলে মনে হয় না। এখন তো আমার মনে হচ্ছে ছেলেটার প্রতি তোর দরদ বেশি হচ্ছে। আবার কেন দরদ উঠতে যাবে? তুই যেভাবে বললি তাই আমি বলছিলাম আর কি। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে আকাশ বাকি অফিসাররা মিলে ওখানে থাকা নদীতে মাছ ধরে। দেখো মাছ যা পাবে ওইখানে ওইগুলো পরিষ্কার করে নিয়ে আসবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ কেন? এই যে আমাদেরকে কিছুক্ষণের জন্য একটু আনন্দ করার সুযোগ করে দিয়েছেন। দেখো খারাপ মানুষদের মারা আমাদের পেশা হলেও আমাদের মতো ওরাও একজন মানুষ। তবে এরপর সেখানে হামলা করব, ওই জায়গায় কিন্তু অনেক ভয়ানক। তাই সকলে ভালো করে খেয়ে শরীর ফিট করো, যাতে করে আমরা লড়াই করতে পারি। কিন্তু স্যার, হেডকোয়ার্টারে যদি জেনে যাই? চিন্তা করো না, আমি না জানালে ওরা কেউ জানবে না। আর এখানে কী হচ্ছে না হচ্ছে তা আমি দেখব, সাথে ওখানেও। তাই এখন তাড়াতাড়ি করো, দুপুরে খাবার খেয়ে আমরা এই মাছগুলো রান্না করার ব্যবস্থা করো, এতে করে বিকেলের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে স্যার। এরপর ওরা সবাই খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে আকাশ হেডকোয়ার্টারে কল দেয়। স্যার কিছু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? স্যার আমাদের উপর হেলিকপ্টার দিয়ে আক্রমণ করতে এসেছিল, তাও আর আমাদের মতো একই হেলিকপ্টার দিয়ে। তাই ওরা সবাই ভেবেছিল এটা আমাদের। পরে আমি ভেবেচিন্তে দেখি, পাইলটটা দেখার চেষ্টা করি। অনেক সময় হয়ে যাওয়ার পর হেলিকপ্টারকে দেখতে পাই অন্য পোশাকে। আমার সন্দেহ হয়, তাই আমি ওই হেলিকপ্টারকে ধ্বংস করে দিই। গুড জব আকাশ, এরকম দক্ষতা থাকতে হবে। তা তোমরা পরবর্তী লক্ষ্যে কতটুকু গিয়েছো? আর তোমাদের ট্র্যাকিং অফ কেন? কিছু সমস্যা হয়েছিল, চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। কিন্তু স্যার ওখানকার কেউ একজন আমাদের এখানে আসার বাইরের খবর লিক করে দিয়েছে। কি বলছো কি আকাশ? ঠিকই বলছি। কথাটা বলার সাথে সাথেই কোথা থেকে যেন গুলি চলার শব্দ শুনতে পাচ্ছে। তাই ওরা সবাই অ্যালার্ট হয়ে যায়। কি হয়েছে? গুলি কে চালাচ্ছে? দেখছেন স্যার, ট্র্যাকিং অন করতে ওরা আমাদের লোকেশন পেয়ে গিয়েছে। তাই আমি ট্র্যাকিং অফ করলাম। আপনি ওই দিকটা দেখেন কে এইসব লিক করছে। ওকে, নিজের খেয়াল রেখো। কথা বলেই সিগন্যাল অফ করে দেয়। অফিসার তোমরা চারপাশে পজিশন নিয়ে নাও, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ নিচে কেউ ট্র্যাকিং অন করবে না। ওকে স্যার। এদিকে ওরা যুদ্ধ করতে থাকে ওই লোকগুলোর সাথে। ওই লোকগুলো এক এক করে ওরা মারছে। অনেকক্ষণ পার হয়ে যাবার পর ওরা সবাইকে মারতে সক্ষম হয়। এবার ওরা নিজেদের সব কিছু গুছিয়ে অন্য রাস্তা ধরে যেতে থাকে। তাই কিছু অফিসার আকাশকে বলে, স্যার আমরা অন্য রাস্তা ধরে কেন যাচ্ছি? কারণ ওরা আমাদের লোকেশন পেয়েছে, তাই আমাদের অন্য রাস্তা ধরে যেতে হবে। ওকে স্যার। ওরা অন্য রাস্তা ধরে এগোতে থাকে। এভাবেই সন্ধ্যা হয়ে যায়। ওরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছে। দেখো এই একটা মিশন আমাদের শেষ করতে হবে, তা আবার সবাইকে জীবিত থেকে। আমি চাই না এই লাস্ট অবস্থায় কাউকে হারাতে। আকাশের কথা শুনে অনেক অফিসার কেঁদে দেয়। তবুও ওরা সামনে যেতে থাকে। তোমরা যে দুজন আহত হয়েছো তারা স্নাইপার নিয়ে নিজেদের পজিশন নিয়ে নাও, আর বাকি অফিসার আসো আমার সাথে। আকাশ বাকি অফিসারকে নিয়ে চলে যায় ভিতরে। ওখানে যাচ্ছে, একের পর এক লোককে মারছে। তবে অন্য দুই জায়গা থেকেও এই জায়গায় লোক অনেক কম, কেননা বাকি লোকেদের তো ওরা বিকেলের মধ্যে মেরে ফেলেছে। তাই এখানে লোক সংখ্যা কম। ওরা ভিতরে যতই যাচ্ছে ততই রাস্তা পাচ্ছে। একে একে সব কিছু বোমের মাধ্যমে ধ্বংস করে দেয়। 2 ঘন্টা পর ওদের অপারেশন শেষ হয়। ওদের কাছে যে পরিমাণ বোমা ছিল সবগুলো ওই আস্তানায় ফেলে দেয়, যাতে করে পুরো ধ্বংস হয়ে যায়। অপারেশন শেষ করে ওরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করে, কেননা এই অপারেশন শেষ করতে ওদের মধ্যে কাউকে মরতে হয়নি। অপারেশন শেষ হলেই ওরা ওখান থেকে চলে আসতে থাকে। আস্তে আস্তে একটা নদীর ধারে আসে। এরপর আকাশ হেডকোয়ার্টারে কল দিয়ে লোকেশন শেয়ার করে। আর 3 ঘন্টার পর ওখানে হেলিকপ্টার আসে। ওরা সবাই ওখানে বসে চলে আসে ক্যাম্পে। ওখানে আসলে সবাই ওদের স্যালুট দিতে থাকে। সত্যি আকাশ, তুই অনেক বড় একটা কাজ করেছো। সত্যি আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত।
কি যে বলেন না স্যার, এটা আমার কর্তব্য। কিন্তু স্যার, আপনি ওই লোকটাকে কি খুঁজে পেয়েছেন? কোন লোক? যে লোকটা আমাদের লোকেশন দুশ্মনদের কাছে দিচ্ছে। ওই বিষয়টা পরে দেখব, এখন তোমরা রেস্ট নাও। কাল আকাশ, তুমি আমার সাথে একা এসে দেখা করবে। ঠিক আছে স্যার। পরের দিন সকাল 11টার পর আকাশ বড় অফিসারের সাথে দেখা করে। উনি আকাশকে প্রমোশন দেয়। আকাশ এতদিন ছিল অফিসার, আর আজকে থেকে আকাশ একজন মেজর। সত্যি স্যার, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে মেজর পদে নেবেন। তুমি অনেক সাহসী, বুদ্ধিমান। কিন্তু স্যার, আমি তো একা অপারেশন করিনি, ওদেরকে। ওদের সাহসিকতা পুরস্কার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। সত্যি স্যার, অনেক ভালো লাগলো একটা কাজ করেছেন। এখন চলো, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। এরপর উনি আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় মেজর হিসেবে, আর বাকি লোকেদেরও নিজেদের কাজ বুঝিয়ে দেয়। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, আমি একবার গ্রামে যেতে চাই। আচ্ছা যাও, তবে বেশি দেরি করবে না। 5 থেকে 6 দিন ছুটি কাটাতে পারো। ধন্যবাদ স্যার। আকাশ ওই দিন বেরিয়ে পড়ে যাওয়ার জন্য, তাই বাস স্ট্যান্ডে এসে বসে আছে। কিছুক্ষণ পর ওখানে ইরা আকাশকে দেখতে পায়, তাই আকাশের কাছে আসে। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন। আগে বল, এতদিন কোথায় ছিলে? কেন মিস করছিলেন? তোর মতো কৃষকের ছেলে আমি মিস করব? হাসালি? কেন, কৃষকের ছেলে বলি কি মানুষ নই? মানুষ হলেও আমার কিছু যায় আসে না। যাক ভালো, তা তোমার কিছু বলার থাকলে বলো। মানে? আমি গ্রামে যাব, বাস ছেড়ে দেবে। আমি তো ভেবেছিলাম গ্রামের বাড়ি থেকে এসেছিস, এখন দেখছি তার উল্টা। দেখুন, আমি যাচ্ছি। এই কথা বলেই আকাশ বাসে উঠে গিয়ে নিজের সিটে গিয়ে বসে যায়। অন্যদিকে ইরা ভাবে, এতদিন গ্রামে না থাকলে কোথায় থাকতে পারে ছেলেটা? আর ওর বডি এত ফিট থাকে কি করে? এদিকে ভাবতে ভাবতেই ইরা গাড়িতে উঠে চলে আসে বাড়িতে। এদিকে আকাশ ভোরবেলায় নিজের গ্রামে চলে আসে। ওখানে এসে ওর বাবার সাথে দেখা করে। ওখানে আকাশ 4 দিন থাকে। থাকার পর আকাশের বাবা ওকে বলে, আকাশ, আমিও ঢাকায় গিয়ে তোর সাথে থাকবো। আব্বু, আমি তো ক্যাম্পের ভিতরে থাকি, ওখানে তো বাড়ির লোক থাকতে পারবে না। তাছাড়া আমরা এক রুমে কয়েকজন মিলে থাকি, তুমি তো ওখানে থাকতে পারবে না। তাহলে তুই আলাদা বাসা ভাড়া নে। চিন্তা করো না আব্বু, আমি তো একা থাকি, তাই নেওয়া হয় না। তবে তুমি যদি আসতে চাও তাহলে আমি বাসা দেখব। ঠিক আছে, তুই বাসা দেখ, আমি এখানকার সব কিছু গুছিয়ে নিই, তারপর আমি চলে আসব। ঠিক আছে, তাহলে আমি ওখানে গিয়ে দেখব। আকাশ ওর বাবার থেকে বিদায় নিয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। ওখানে 20 মিনিট অপেক্ষা করার পর বাস আসলে আকাশ ওখানে উঠে পড়ে। রাত ছিল, তাই আকাশ বসে পড়ে ওর সিটে। ওর পাশের সিটে মেয়ে বসেছিল, যা চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল। গাড়ি চলতে থাকে। 3 ঘন্টার গাড়ি কুমিল্লা এসে থামে খাবার খাওয়ার জন্য। তাই আকাশ ভাবে, মেয়েটাকে ডাকি, নয়তো না খেয়ে থাকবে মেয়েটি। এই যে, খাবেন না আপনি? এদিকে মেয়েটি কাঁধ ফেরাতেই দেখলো ওর পাশে থাকা মেয়েটি হচ্ছে নদী। নদীও আকাশকে দেখে চমকে ওঠে। আরে, আপনি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো নানুর বাড়িতে গিয়েছি, আর আপনি নিশ্চয়ই বাড়িতে গিয়েছেন। হ্যাঁ, তাহলে চলুন, যেতে যেতে হবে, সময় খুবই কম, বুঝতে তো পারছেন। হ্যাঁ চলুন। ওরা খাওয়া দাওয়া করার আগেই নদী ওয়াশরুমে যাবে। নদী ওয়াশরুমের ভিতরে চলে যায়। অন্যদিকে আকাশ বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নদী আসলেই ওরা দুজনেই খেতে বসে একসাথে। খাওয়া শেষ করে ওরা বাহির হয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি কিছুক্ষণ পর চলতে শুরু করে। কিছু দূর যাবার পর ড্রাইভার গাড়ি ব্রেক করে। এদিকে সবাই কারণ জানতে চায়। ওরা সামনে তাকিয়ে দেখে পুলিশ গাড়ি চেকিং করছে, কারণ কোনো একজন আসামি গাড়িতে করে পালাতে চাইছে। তাই পুলিশ গাড়ি চেকিং করার জন্য আসে। আপনারা সবাই নিজের মুখ দেখান। বাসের সব যাত্রী নিজেদের মুখ দেখায়। পুলিশ সব মুখ দেখে চলে যাবে, তখন একজন পুলিশ আকাশকে বলে, এই ছেলে, দাঁড়াও তুমি। আমাকে বলছেন? তোমাকে। পাশের মেয়েটিকে। আমরা একই ভার্সিটিতে পড়ি, ও নানু বাড়ি থেকে আসছে, আমি আমার বাড়ির থেকে। তার দুজনের কাছে ব্যাগ কেন? পালিয়ে যাওয়ার প্ল্যান না তো? বাড়ির থেকে ঢাকা যাচ্ছি, ব্যাগ তো সাথেই থাকবে। ভালোই তো, কথা বলতে শিখেছিস। তোদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাব।
এরপর তোদের বাবা মাকে এসে ছাড়িয়ে নিয়ে যাবে। দেখুন, তার চেয়ে ভালো হবে আপনি ওর বাবা মায়ের সাথে কথা বলেন, ব্যাপারটা বুঝে নিন। বাহ, এখন তুই আমাদের আইন শিখাবি? শিখতে তো হবে, লেডি পুলিশ ছাড়া তো আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। ওকে না নিয়ে যেতে পারি, কিন্তু তোকে নিয়ে গিয়ে কি অবস্থা করব তা তুই নিজেও বুঝতে পারবি না। অ্যাড্রেস ওয়ারেন্ট দেখান। এই, তুই আমার থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট চাচ্ছিস? আজকে তো তোকে। কথাটা বলেই আকাশের কলার ধরে পুলিশ। এতে করে আকাশ ওই পুলিশকে ঘুষি দেয়। এতে করে পুলিশ অফিসার অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে বাকি পুলিশরাও মারতে আসে। আকাশ ওদেরও ইচ্ছে পরিমাণে মারতে থাকে। এদিকে আরেকজন পুলিশ কন্ট্রোল রুমে ফোন দিয়ে বলে এই লোকেশনে আরও পুলিশ পাঠাতে। তাই আকাশ নদীকে বলে, নদী, আমার মোবাইলে প্রথম একটা নাম্বার আছে, ওখানে কল দিয়ে বলবেন হেল্প মি, ব্যাস এতটুকু বললে হবে, বাকিটা আমি দেখে নেব। এদিকে নদী কল দিয়ে জানিয়ে দেয়। অন্যদিকে ওই জায়গায় 2-3 গাড়ি পুলিশ আসে। পুলিশ আসার 2-3 মিনিট পর ওখানে কিছু কমান্ডো আসে। কমান্ডো এসে পুলিশদের আটকায়। এই সব দেখে নদী কিছুটা ঘাবড়ে যায়। নদী, ঘাবড়ানোর কোনো কারণ নেই, এখন চলো, এরা আমাদের বাসায় দিয়ে আসবে। এদিকে নদী আকাশের সাথে কমান্ডো গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে পুলিশ অফিসার কিছুই বুঝতে পারল না কি হলো এখানে। একটু আগে পুলিশ অফিসার অনেক রেগে আছে, কেননা আকাশ ওকে মেরেছে সেজন্য। গাড়িতে ওরা কোনো কথাই বলেনি। নদী যেখানে যাওয়ার কথা ওখানে ওকে নামিয়ে দিয়ে আকাশ ক্যাম্পে চলে আসে। আকাশকে ক্যাম্পে পৌঁছে দিয়ে কমান্ডোর গাড়ি চলে যায়। এদিকে পরের দিন আকাশ ওর বড় অফিসারের সাথে দেখা করে। তুমি এসেছো আকাশ? জি স্যার, বলুন, এরপর কি করতে হবে? তোমাকে আরও একটা মিশন যেতে হবে। আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার, আমার পরীক্ষা আছে 15 দিন পর, তাই। বুঝতে পারছি, তবে এবার মিশনে তোমার ভার্সিটিতে যেতে হবে। সত্যি স্যার? তাহলে তো অনেক ভালোই হবে, পরীক্ষা দেওয়া হয়ে যাবে এর ফাঁকে। তাই। তোমার যেহেতু ওই ভার্সিটিতে অ্যাডমিশন আছে, তাই নতুন করে আর নিতে হবে না। তাই তুমি মোটামুটি কিছুদিন সামলে না হয় যেতে পারবে। ঠিক আছে স্যার। তাহলে তুমি আসো। আকাশ চলে আসে। এদিকে পরের দিন নদী ভার্সিটিতে আসে। তখন ইরার সাথে দেখা হয়। কি রে, কখন ফিরলি? এই তো রাতেই। আসতে অসুবিধা নাই তো? একটু হয়েছিল। কি সমস্যা? তেমন বড় সমস্যা না। ছোট হলো বল। এদিকে আকাশ বলে দিয়েছে এই কথাগুলো যেন কেউ না জানে। হয়েছে কি, আসলে বাসে আমাকে কিছু ছেলে বিরক্ত করছিল। ও, এই ব্যাপার? এটা তো খুব ছোটখাটো একটা বিষয়। এই জন্যই তো তোকে বলতে চাইনি ছোট বিষয় বলে। আচ্ছা চল, ক্লাসে যাবো। আব্বু আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। কেন রে, কেউ কি দেখতে আসবে? আরে না, আমার পড়াশোনা শেষ হলে আব্বু বিয়ে দিবেন আমাকে। যাক, তাহলে তো ভালোই। এখন তাহলে ক্লাসে চল। এদিকে আকাশ চলে যায় বাসা খুঁজতে। কিছুদিন খোঁজার পর আকাশ বাসা একটা খুঁজে পায়। 2 রুমের বাসা, সাথে ছোট ড্রয়িং রুম আর কিচেন রুম একটা। বাসা পেয়ে আকাশ ওর বাবা মাকে আসতে বলে। ওনারা পরের দিন রওনা দেয় ঢাকার দিকে। ওনারা তেমন পথঘাট কিছুই চিনে না, তাই ওনারা আর্মি ক্যাম্পে আসে। ওখানে আসাতেই সিকিউরিটি ওনাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে আর্মি লোক ছাড়া বাইরের কেউ আসতে পারবে না। দেখুন, আমার ছেলে আমাদের এখানে আসতে বলেছে। দেখুন, তাহলে আপনার ছেলের নাম বলুন, আর না হয় ওকে কল দিয়ে এখানে আসতে বলেন। আমার ছেলের নাম পারভেজ হোসেন আকাশ। ও, আপনারা মেজর আকাশ স্যারের বাবা মা? আসুন, আপনারা এখানে বসেন, আমি স্যারকে কল দিয়ে আসতে বলছি। অফিসার আকাশকে কল দেয়। আকাশ কল পেয়ে চলে আসে গেটের কাছে। ওখানে আসতেই বাকি অফিসার আকাশকে সালাম দেয়। স্যার, আপনার বাবা মা এখানে? আকাশ ওনাদের কাছে গিয়ে সালাম দেয়। বাবা মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো, ওই গাড়িতে গিয়ে বসো, আমি তোমাদের বাসায় নিয়ে যাব। তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ মা, আসবো। এদিকে ওনারা গাড়িতে গিয়ে বসে। আকাশ অফিসারের সাথে কথা বলে ওর বাবা মাকে নিয়ে চলে আসে ক্যাম্পের কাছে একটা ফ্ল্যাটে। ওখানে 5 তলায় আকাশ একটা ফ্ল্যাট নেয়। আকাশ ওর বাবা মাকে নিয়ে উপরে চলে যায়, সাথে ওনাদের ভিতরে নিয়ে যায়। বাবা মা, তোমরা এখন রেস্ট নাও, আর এই রুমে থাকবে তোমরা, আমি ওই রুমে থাকবো, তবে আমি মাঝে মধ্যে আসবো, আর কোনো কিছু প্রয়োজন হলে কল দেবে।
এখন সব কিছু ঠিক আছে, কোনো কিছুর কমতি নেই, তাই কোনো টেনশন করো না। ঠিক আছে, সাবধানে যাবি তুই। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে রাতের বেলায় আকাশ বের হয় পুরো শহরটাকে একবার টহল দিতে। তখন পথের মধ্যেই আকাশ ওই দিনের পুলিশ অফিসারকে দেখতে পায়, তাই ওনার কাছে যায়। কেননা ওই অফিসার আজকেও একটা ছেলের সাথে বাজে ব্যবহার করেছে। আকাশ ওখানে গেলেই পুলিশ অফিসার সালাম দেয়। আকাশের মুখ বাঁধা ছিল, তাই চেহারা দেখতে পাচ্ছে না। এইখানে কি হচ্ছে, আর এই ছেলেটা কি দোষ করেছে? স্যার, এই ছেলেটা আমাদের দেখে পালাতে চাইছিল, পরে ওর পিছু ধাওয়া করে ওকে ধরে আর পকেটে হিরোইন পাই। কিরে, কথাটা কি সত্যি? আকাশ ওই ছেলেটাকে জিজ্ঞেস করে জানতে পারে পুরোটাই মিথ্যা। কেননা এই ছেলেটা ঘুষ দিচ্ছে না বলেই একে এভাবে হয়রানি করা হয়েছে। স্যার, এই ছেলেটা মিথ্যা বলছে। আমি বুঝতে পেরেছি। এই ছেলে, তুমি যাও। আকাশের কথাই ছেলেটা চলে যায়। অন্যদিকে আকাশ পুলিশ অফিসারের ডিটেলস নিয়ে যায়। কেননা এই অফিসার ভালো না, তাই আকাশ ওর একটা ব্যবস্থা করবে। তাই অফিসার আকাশকে বলে, স্যার, আপনি ওই ছেলেটির কথা বিশ্বাস করেছেন কেন? হ্যাঁ, কারণ ওই অফিসার মোটে ভালো না। তাই তুমি এক কাজ করো, ডিসি অফিসারের সাথে কথা বলো, এই অফিসারের চাকরির থেকে বরখাস্ত করার ব্যবস্থা করো। আপনি যখন বলেছেন তাহলে আমি সকালে কথা বলবো। তাহলে এখন গাড়ি ক্যাম্পের দিকে নাও। গাড়ি ক্যাম্পের দিকে চলে যায়। এদিকে পরের দিন সকালে ডিসির সাথে কথা বলে এই অফিসারের ডিটেলস দিয়ে দেয়, আর এও বলে দেয় যেন ওকে চাকরি থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর বড় অফিসার আকাশকে ডেকে পাঠায়। আমাকে ডেকেছেন? তোমাকে রেখেছি ওই মিশনের ব্যাপারে কথা বলার জন্য। জি স্যার, বলুন। তোমাকে আরও একটা মিশনে যেতে হবে। ঠিক আছে, তা না হয় গেলাম। তাহলে এখনই যাওয়ার জন্য প্রস্তুতি নাও। ওকে স্যার। আকাশ কয়েকজন অফিসার নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে ইরা বসে আছে নদীর জন্য, কেননা ওরা আজকে ঘুরতে যাবে সেজন্য। এদিকে ওরা ঘুরতে বের হয়। অন্যদিকে আকাশ অফিসারদের নিয়ে বেরিয়ে পড়ে। ওরা একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায়। ওরা এখানে পুরো জঙ্গলে সার্চ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা একটা জঙ্গলের ভিতরে একটা কুঁড়েঘর দেখতে পায়। সেজন্য ওরা ওই কুঁড়েঘরকে চারপাশ দিয়ে ঘিরে নেয়। এরপর আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর কয়েকজন লোক বেরিয়ে আসে এই কুঁড়েঘর থেকে। এরপর ওরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে ওই লোকগুলোর হাতে একটা ব্রিটকেস আছে। ওই ব্রিটকেসের ভিতরে একটা বোম রাখা আছে। তাই ওরা কিছুটা সাবধান হয়ে যায়, কেননা এই জায়গায় ওই বোমটা ফাটলে 1 কিলোমিটার পর্যন্ত ক্ষতি হতে পারে। যা করতে হবে সাবধানে করতে হবে, কোনো যেন ভুল না হয়। সবাই এক এক করে নিশানা লাগিয়ে ওদের শ্যুট করো। ওকে স্যার, তাই করছি। ওরা এক এক করে শ্যুট করে ভিতরে গেলে সাথে ওই লোকটার হাত থেকে ব্রিটকেসটা নিয়ে নেয়, সাথে ওর অফিসারের কাছে দিয়ে দেয়। অন্যদিকে আকাশ ভিতরে যায়। ভিতরে গিয়ে কাউকে খুঁজে পায়নি, তাই ওর বড় অফিসারকে কল দেয়। স্যার, আমরা ব্রিটকেস তো পেয়ে গেছি, কিন্তু সাথে 3 জন লোককেও পেয়েছি। কি বলো? ওখানে তো প্রায় 15 জন লোক থাকার কথা। ভালো করে খোঁজো, হয়তো কোথাও যেতে পারে। ঠিক আছে স্যার, আমি চারপাশটা দেখছি। ওরা চারপাশে আরও তাকিয়ে দেখতে থাকে, কেননা ওনার কথা অনুযায়ী ওরা দেখতে থাকে। এদিকে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। ওরা কোনো লোকের দেখাই পেল না। একটু রাত হতেই ওই ঘরের ভিতর থেকে আলো আসতেছে, কেননা ওই ঘরের মাটির নিচ থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। তা দেখে ওরা আশ্চর্য হয়ে যায়, কেন ওরা ঘরে কোনো গুপ্ত দরজা খোলার জন্য কোনো কিছুই পায়নি। ওরা বেরিয়ে আসতেই আকাশ ওদেরকে শ্যুট করে মেরে ফেলে। ওদের মোবাইলের সাহায্যে আবারও দরজা খুলে দেয়। দরজা খুলেই 2 জন অফিসার বাইরে আসে, আর বাকি লোক ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে ওরা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেল ইরা ও নদীকে। ওদের দেখে আকাশ কিছুটা অবাক হয়। কি ব্যাপার, এরা এখানে কেন? স্যার, আপনি কি ওদের চেনেন? আগে এদের বের করে সেফ জায়গায় নিয়ে যাও, আমি ভিতরে আরো খুঁজে দেখছি। ঠিক আছে স্যার। আকাশ ভিতরে গিয়ে দেখতে থাকে। অন্যদিকে বাকি অফিসার বের হয়ে যায়। অন্যদিকে যতই আকাশ ভিতরে যায় ততই সব রহস্য মনে হচ্ছে। ওখানে যা কিছু আছে সব আকাশ নিয়ে নেয়। তার বাহিরে এখানে কিছু বোমা পায়, তাই আকাশ ওই বোমাগুলো বিভিন্ন জায়গায় সেট করে দেয়। ওই বোমাগুলো বেশি পাওয়ারফুল নয়, তবে এই জায়গায় ধ্বংস করার জন্য ঠিক আছে।
সব কিছু সেট করে আকাশ বের হয়ে রিমোট দিয়ে ব্লাস্ট করে দেয়। ওরা ওখান থেকে গাড়িতে এসে বসে। আপনারা কে? আর ওরা আপনাদের তুলে নিয়ে এসেছিল কেন? জানি না আমরা। আপনাদের ঠিকানা দেন, আমাদের অফিসার আপনাদের পৌঁছে দিয়ে আসবে। ইরা ও নদী ঠিকানা দিলে ওদের বাড়িতে পৌঁছে দেয়। এদিকে ইরা বাড়িতে গেলে ওর বাবাকে দেখতে পায়, তাই ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে তোর ইরা? এভাবে কান্না করছিস কেন? আব্বু, কতগুলো লোক আমাদের কিডন্যাপ করে নিয়ে গেছিল জঙ্গলে। এরপর ওখান থেকে কয়েকজন আর্মি লোক আমাদের বাঁচায়। তার মানে তোকে আকাশই বাঁচিয়েছে? আব্বু, এই আকাশটা আবার কে? আকাশ হচ্ছে আর্মি মেজর, অনেক বুদ্ধিমান ছেলে, তার সাথে সব কিছুতে এক্সপার্ট। আমি ওকে পাঠিয়েছি একটা বিফ ক্রেস উদ্ধার করার জন্য, কিন্তু ও যে তার সাথে তোকে উদ্ধার করে আনবে আমি ভাবতেও পারিনি। আমি কালকে ওকে ধন্যবাদ জানাবো। না আব্বু, এমনটা করবে না। কেন মা? জানালে কি হবে? তাহলে তো ছেলেটা জেনে যাবে আমি তোমার মেয়ে, কিন্তু ওদের কারোর চেহারাই আমি দেখতে পাইনি। দেখবি কি করে? ওরা হচ্ছে আর্মি স্পেশাল ফোর্স, ওদের চেহারা দেখা তো এত সহজ না। তা আব্বু, তুমি যে অফিসারের নাম বলছো, ওর ছবি দেখাবে আমাকে? কি ব্যাপার বলতো? তুই কি ওই অফিসারকে পছন্দ করে ফেলছিস নাকি? একটু একটু। এত সাহসী অফিসারের? ওর ছবি নেই, তবে চিন্তা করিস না, তুই ওকে অবশ্যই দেখতে পারবি। কি করে আপু? একটু অপেক্ষা কর, তাহলেই হবে। এদিকে আকাশ ক্যাম্পে ঢুকে সব কিছু চেঞ্জ করে নেয়, তার সাথে ভাবতেও থাকে। এই মেয়েটিকে এখানে এনে ওদের কি লাভ হতে পারে বুঝতে পারছি না। পরের দিন সকালে আকাশ ওর বড় অফিসারের কাছে যায় এবং ওর ভার্সিটির মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আকাশ, তুমি এখন কয়েকদিন এখানে থাকবে, ততদিন তুমি বাড়িতে যাতায়াত করবে যাতে করে কেউ বুঝতে না পারে। ওকে স্যার, তাই হবে। আকাশ ওখান থেকে সব কিছু নিয়ে চলে আসে, কেননা এখানে আবার কবে আসবে তা ঠিক নেই। তাই প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে ওর বাড়িতে চলে আসে। ওখানে ওর বাবা মা তখন দুজনই টিভি দেখছিল। আকাশকে দেখে ওনারা খুশি হয়। আকাশ, তুই ভিতরে আয়। আর তোর সাথে এইগুলো কি এনেছিস? আম্মু, এগুলো হাতিয়ার, এগুলো দিয়ে অনেক কাজ বাকি আছে, তাই এগুলো নিয়ে এসেছি। এখন আমাকে ভাত দাও, ভাত খেয়ে আমি ঘুমাবো। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়। আকাশ ফ্রেশ হয়ে আসলে খাবার খেয়ে শুয়ে পড়ে। রাতে ঘুম থেকে উঠেই ওর বাবা মায়ের সাথে কথা বলে। কথা বলতে বলতেই ওনাদের ঘুম পেয়ে গেলে ওনারা নিজেদের রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে, কেননা 5 দিন পর আকাশের পরীক্ষা। তাই এই কয়েকদিন ভালো করে ক্লাস করতে হবে। মূলত আকাশের ছুটি হচ্ছে পরীক্ষার জন্য, শুধুমাত্র ভার্সিটিতে কি হচ্ছে না হচ্ছে তা দেখার জন্য আকাশকে এখানে বলেছে। ওই দিন আকাশ গেট দিয়ে ঢুকছে, সাথে চারপাশে তাকিয়ে দেখতে থাকে, কেননা চারপাশে সবটা অনেক পাল্টে গেছে, তার সাথে পরিবেশটাও। কেননা এখন আগের চেয়ে বেশি ঝামেলা হয় ভার্সিটিতে। আকাশ ভিতরে ঢুকেই ইরার সামনে পড়ে। ওই তুই এতদিন করেছিলি? এই, আমি তো সিনিয়র, তাই একটু সম্মান দে, নয়তো নয়তো কি করবি? অনেক কিছু দেখতে পারবে। এখন সামনে থেকে সর। না সরলে কি করবি? আগের মতো সবার সামনে কিস করব। তোর সাহস তো কম না। সাহসের দেখছেন কি? তুই জানিস আমি কে? তা জেনে আমি কি করব? আমি চাইলেই তোকে সারা জীবনের জেলের ভাত খাওয়াতে পারি। আমি চাইলে তোমাকে বউ হিসেবে। তোর সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। কেন হবে না? কারণ আমি একজনকে পছন্দ করি। কি? কে সে? তাই তোকে কেন বলবো? এখন সামনে থেকে সরে দাঁড়া, নয়তো ভালো হবে না। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, ক্লাস আছে, তোমার সাথে পরে কথা বলবো। তোর সাথে কথা বলতে আমার বই গিয়েছে। আচ্ছা, একটা কথা বলবো। কি কথা? আমি কি দেখতে খারাপ? ইরা আকাশের কথায় ভালো করে তাকিয়ে দেখতে থাকে, দেখার পর বলে, কই না তো, দেখতে তো ভালোই লাগছে। বডি ফিটনেস কি খারাপ? না, তাও ঠিক আছে। হাইট? আমার থেকে 6-8 ইঞ্চি লম্বা আছেন। তাহলে আমাকে ভালোবাসতে তোমার ক্ষতি কি? কারণ আছে। কি কারণ তা একটু বলা যাবে? কারণ হচ্ছে তুই 1 নম্বরের বেকার, তার সাথে এখনো পড়াশোনা শেষ করতে পারিসনি, তারপর থাকিস গ্রামে, আবার কৃষকের ছেলে। তোকে বিয়ে করে কি আমি সারা জীবন ওই রোদে ধানে নিজের জীবনটা শেষ করবো নাকি? হ্যাঁ। এদিকে ইরার কথা শুনে আকাশ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ঠিকই তো বলছে ইরা, যদিও আমি বেকার নই, কিন্তু ইরা তো জানে আমি বেকার,
তার উপর ও শহরের মেয়ে, গ্রামের রোদে কাজ করতে পারবে না। তার উপর আমি পড়াশোনা করি, অথচ আমি এতদিন ধরে ওকে কি ভুলটাই না বুঝছি। অনেকটা কষ্ট হচ্ছে নিজের প্রতি আমার। ওই কি ভাবছিস? কিছু ভাবছি না, দেখি আমি কি করতে পারি। তোকে আর ভাবতে হবে না, আমি মনে মনে একজনকে ভালোবেসে ফেলেছি। কি? কাকে ভালোবাসো? তোকে কেন বলবো? সময় হলে তোর সাথে পরিচয় করিয়ে দিব না, এখন তোর ক্লাসে যা। কথাটা বলেই ইরা ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, কি মেরে বাবা, আমি যে ওর সিনিয়র মনে হয় কথাটা ও জানেই না, তার উপর কাকে ভালোবাসলো ও কিছুই তো বুঝতে পারলাম না। আকাশ চলে যায় ওর ক্লাসে। এদিকে ইরা ওর বাবার কাছে যায়। আব্বু, ও আব্বু, কি হয়েছে? একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বল। আমার বিয়ে দিবে কবে? ইরার মুখে এমন কথা শুনে তো চমকে ওঠে। কি বলছিস কি তুই? তোর এখনো বিয়ে করার বয়সই হয়নি তো। কি বলছো তুমি? ঠিকই তো বলছি। তুমি জানো আমার প্রায় সব বান্ধবীর বিয়ে হয়েছে। সুমি, সাজতি, রিয়া, টিয়া, ওদের একটা করে বেবিও আছে। কি জ্বালা পড়লাম রে বাবা। আব্বু, বাবা না, মেয়ে হবে। তোকে কোন ছেলে বিয়ে করবে শুনি? চিন্তা কেন করছো? তার জন্য তো তোমার অফিসার আছে। আমার অফিসার মানে? ও মা, কি যে বলো না, ওরে যে তোমার অফিসার আমাকে পাঠালো, আমি তো তার কথাই বলছি। তা ওই ছেলে তোকে কেন বিয়ে করতে যাবে? কেন আব্বু, আমি কি দেখতে খারাপ নাকি বেশি মোটা? না রে মা, তা কেন হবে? কিন্তু ওই ছেলে কাজ কত রিস্ক, যদি কোনো একটা অপারেশনে গিয়ে আর। আব্বু, এভাবে বলো না তোমার হবু জামাইয়ের ব্যাপারে। তাহলে কি করে বলবো? তুমি ওকে রাজি করাবে, নয় তোকে চাকরি থেকে বের করে দিবে। ওইসব আমি পারবো না। ও একজন মেজর, ওকে চাকরি থেকে বের করে দিতে গেলে কয়েকটা কারণ দেখাতে হবে। তারপর কেস করে ওকে চাকরি থেকে বের করে দেওয়া যাবে। তাও এসব করতে 1 মাসের বেশি সময় লাগবে। কি বলছো কি আব্বু? তুমি ওই ছেলের সাথে আমার পরিচয় করতে দাও, আমি ওই ছেলেকে যে করে হোক রাজি করিয়ে নিব। কিন্তু ওই ছেলে তো এখন মিশনে আছে। হ্যাঁ, তোদের ভার্সিটিতে ও আছে। তুই যদি খুঁজে বের করতে পারিস তাহলে বের করে নে। সত্যি আব্বু? ও আমাদের পরিস্থিতিতে? তাহলে তুমি কোনো টেনশন নিও না, তোমার জামাইকে আমি খুঁজে বের করবো। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম। ইরার বাবা চলে যায়। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে চলে আসে। এদিকে 3 দিন কেটে যায়। আকাশ 2 দিনের দিন পরীক্ষা দিবে, তাই ও একবার ওর বড় অফিসারের সাথে দেখা করার জন্য এসেছে। স্যার আসবো কি? হ্যাঁ, ভিতরে আসো আকাশ। তো বলো, তোমার খবর কি? এই তো ভালো। এদিকের কি অবস্থা? এদিকে অবস্থা ভালো হলেও আমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। কেন স্যার, কি হয়েছে বাড়িতে? আমার মেয়েটা বড় জেদি। কেন স্যার, কি হয়েছে? আমার মেয়ে নাকি তোমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে আকাশের কাশি চলে এলো, তাই বড় অফিসার আকাশকে পানি খেতে দেয়। এই নাও পানি খাও। আমার মেয়ের কথা শুনে এরকম আমারও অবস্থা হয়েছিল। উনি আমাকে কেন ভালোবাসতে যাবে? তা আমি জানি না। এখন তুমি রাজি হয়ে যাও আকাশ। তা তো সম্ভব না। কেন সম্ভব না? দেখো, আমার মেয়ের কোনো অংশ কম না। কথাটা তা না। তাহলে কি আকাশ, বলো। স্যার, আমি আমাদের ভার্সিটির একটা মেয়েকে ভালোবাসি, তাই আমি ওকে আমার জীবন সঙ্গিনী হিসেবে করতে চাই। কিন্তু ওই মেয়ে। ওকে এখনো কিছু জানাইনি, ও চাই আমি যেন চাকরি করি, তারপর ভেবে দেখবে। তার মানে ও এখনো তোমার পরিচয় জানে না, তাই তো? না, আর আমি পড়াশোনা শেষ হলে ওকে সত্যিটা জানাবো। তাহলে আমার মেয়ের কি হবে? স্যার, আমি তা চাই না। কাল থেকে আমার পরীক্ষা শেষ হলে মিশন শুরু করব। 10 দিন সময় লাগবে শেষ হতে। বেস্ট অফ লাক আকাশ।
আকাশ পরীক্ষা দিচ্ছে। 2 ঘন্টা পর আকাশের ফোন বেজে ওঠে। এতে করে পুরো রুমে সবাই আতঙ্কিত, কেননা মোবাইল নিয়ে ধরা খেলে সাথে সাথে তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে, তাই সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কিন্তু আকাশের রিংটোন পরিচিত, তাই আকাশ নিজের সিট থেকে উঠেই কল রিসিভ করে। জি স্যার, বলেন। তোমাকে পরীক্ষার সময় ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, কিন্তু তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ ওই ভার্সিটিতে বোমা লাগানো আছে, তাই ভার্সিটির যে রুমে পরীক্ষা হচ্ছে ওই সবগুলো রুম ডেঞ্জার হয়ে আছে। কি বলছেন কি স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। তাই তুমি বাকি ছাত্রছাত্রীদের তাড়াতাড়ি ভার্সিটি খালি করতে বলো। আপনি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছেন? জানিয়েছি, উনি বাকি রুমগুলো খালি করে আসতেছে। মাইকে বলতে পারছে না, কারণ পরীক্ষার জন্য সবগুলো মাইক বন্ধ, তাই তাড়াতাড়ি করো। আকাশ কল কেটে দিয়ে গার্ডকে গিয়ে কথাটা বলে। গার্ড বেল বাজিয়ে সবাইকে তাড়াতাড়ি বলে রুম ফাঁকা করে এক্ষুনি ভার্সিটিতে খালি করতে। ছাত্রছাত্রীরা কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে রুম খালি করে দেয়। অন্যদিকে ওখানে বোম স্কোয়াড এসে বোম খুঁজতে থাকে, আর অন্যদিকে আকাশ কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি দেখতে থাকে কে এই কাজটা করতে পারে, কারণ দিনের বেলায় বোম লাগানো সম্ভব না, তাই রাতের ভিডিওগুলো দেখতে থাকে, কিন্তু কোনো রকমের কিছুই পেল না। এদিকে পুরো ভার্সিটি থেকে 10টি টাইম বোম উদ্ধার করা হয়। আর্মির লোক এসে বোমগুলো নিয়ে যায়, সাথে বোমগুলো ডিফিউজড করে দিয়ে যায়। ওই দিন সবাই আকাশকে বাহবা দেয়, কেননা বোমগুলো 30 মিনিটের মধ্যে ফাটার কথা ছিল, পরীক্ষা শেষ হবার আগেই। আকাশ ওই দিন পরীক্ষা দিয়ে চলে আসে। ওই দিন রাতে আবারও ইরা কল দেয়। কেমন আছো বেবি? সরি, আমার নাম বেবি নয়, বুঝলেন? আমি তো একটু আদর করে বলছি। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? কখনো না। কেন? কেন, স্যার আপনাকে কিছু বলেনি? বলেছে তো, কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো। দেখুন, কালকে তাহলে সময় পাবো। কোথায় আসতে হবে বলেন? সত্যি আসবেন? তাহলে কফি শপে চলে আসেন। ঠিক আছে। এদিকে পরের দিন ইরা অনেক সেজে চলে আসে কফি শপে। ওখানে আকাশও আসে। আকাশ ওখানে এসে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে গিয়ে বসে। কি ব্যাপার, আজকে এত সুন্দর করে সেজে এসেছো? কি ব্যাপারটা বলো তো? ওই, তা কি তোকে বলতে হবে? আমাকে কেন বলবে? তা কার জন্য এসেছো গো? আমি আমার হবু বরের সাথে মিট করতে এসেছি। তুই তুই এখানে কেন এসেছিস? আমি তা তোমাকে দেখে এখানে এসেছি। এ খোদা, এই ছেলের মাথায় একটু বুদ্ধি দাও। এই যে দুহাত তুলে কি চাচ্ছ? এই তুই কখন বিদে হবি এখান থেকে? ও যদি তোকে দেখে তাহলে কি ভাববে আমাদের সম্পর্কে? ভাবলে ভাবুক, আমি তো তোমাকে অন্য কারো হতে দেবো না। এদিকে ইরা ফোন বের করে কল দিতে থাকে, কিন্তু কেউ কল রিসিভ করছে না, তাই ইরা অনেক বিরক্ত হচ্ছে। দেখলে তো, যাকে কল দিছো সে কিন্তু মনে হয় না আসবে এখানে। তোর জন্য হয়তো চলে গিয়েছে। আমার জন্য? তোর জন্য? ধ্যাৎ। ইরা চলে গেল। এদিকে আকাশ ফোন বের করে দেখে ওই মেয়েটা কতগুলো কল দিয়েছে, তাই আকাশ রিপ্লাই কল দেয়। এই যে কোথায় যাচ্ছেন আপনি? আপনি একটা কথাও বলবেন না? আপনার জন্য কতটা সময় আমি ওখানে বসেছিলাম, তারপর কলও দিলাম। আসলে আমার মোবাইল তো সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। এখন কোথায় আছেন? আমি চলে যাচ্ছি। কি বলছেন, দেখা করবেন না? আমি তো সেই কখন থেকে বসে আছি। আজকে আর পারবো না। এদিকে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ বাসায় চলে আসে। পরের দিন আকাশ পরীক্ষা দিতে যায়। ওদিকে আকাশের পরীক্ষা শেষ হয়ে যায়। তারপরের কয়েকদিন পর আকাশ ভার্সিটিতে আসে। তা তোমার হবু বরের সাথে কি দেখা হলো? না, তোর জন্য আমি দেখা করতে পারিনি। আমি কি করলাম? কারণ ওই দিন তুই আমার মুডটাই নষ্ট করে দিলি। আমরা ওকে খুঁজতে হবে। এদিকে 15 দিন কেটে যায়। ইরা এখনও আকাশের সাথে দেখা করতে পারেনি। এদিকে ইরার বাবা ইরাকে বলে, তা ওর সাথে কি তোমার দেখা হলো? না আব্বু। কেন মা, ও কি দেখা করতে চায়নি? সে তো দেখা করতেই চায় না। আমি ওই ছেলেকে আর দেখবই না। তুমি ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও, তাও 10 দিনের মধ্যে। কি বলিস কি মা, ও যদি রাজি না হয়? তুমি 10 দিনের মধ্যে যদি বিয়ে দিতে না পারো, তাহলে আমি কিন্তু গলায় দড়ি দিব। কি বলছিস মা, এমনটা করিস না। আমি দেখছি ওর সাথে কথা বলে। মনে রাখবে, 10 দিন। এদিকে ইরার আব্বু আকাশকে অফিসে আসতে বলে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও। স্যার আপনার কি হয়েছে? আমার না, আমার মেয়ের। কি হয়েছে ওনার?
ও বলেছে তোমার সাথে যদি বিয়ে নিতে না পারি তাহলে নাকি ও গলায় দড়ি দিবে। কি বলছেন স্যার? হ্যাঁ ঠিক বলেছি। এখন প্লিজ আমাকে বাঁচাও, না হয় আমার মেয়ে কি হবে? এখন কি করব স্যার? ওইদিকে আমার ভালোবাসা। দেখো, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না। সে তো আমি বেকার, আমি তোকে কালকেই বলবো। যদি এরপরে যদি ও রাজি হয় তাহলে আমি ওকে বিয়ে করব। আর যদি রাজি না হয় তাহলে? আপনার মেয়েকে না হয় করব। ঠিক আছে, তাই করো। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে আজকের সব কথা ইরার আব্বু ইরাকে বলে। বাবা, দোয়া করি ওই মেয়ে যেন রাজি না হয়। তুইও পারিস বটে। পরের দিন সকালে আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে যায়। তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? তুমি তো বলেছিলে আমি চাকরি পেলে আমাকে ভালোবাসবে, আর আমার পরিবার 2 মাস হলো ঢাকায় থাকে, ওখানে ফ্ল্যাট নিয়েছি। এখন কি তোমার কিছু বলার আছে? সত্যি কথা বলতে আমি তখন তোমাকে এই কারণেই ভালোবাসিনি। কারণটা হচ্ছে তুমি বেকার ছেলে, তারপর আমি গ্রামে থাকতে পারো না। এখন তোমার সব কিছু ঠিক হয়েছে, চাকরিও আছে, বাবা মা আছে, কিন্তু আমি নেই। মানে? মানে হলো আমি তো একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তুমি যাকে দেখোনি এখনো তাকে বিয়ে করে নেবে? হ্যাঁ, কারণ ওই ছেলে আমাকে বাঁচিয়েছে তাই। আর তুমি চাকরি করলেও আমার কিছু করার নেই। এদিকে আকাশ কোনো কথা না বলেই চলে আসে। অন্যদিকে আকাশ বাসায় আসে। ওখানে এসে বড় অফিসারকে কল দিয়ে জানিয়ে দেয়। তবে তার সাথে এটাও বলে আকাশের ছবি যেন ইরাকে না দেওয়া হয়। এদিকে ইরার বাবা তাই করলো। 7 দিন পর ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। তাই শপিং করার জন্য আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে। অন্যদিকে ইরাও ওর বাবাকে নিয়ে আসে। কিছুক্ষণ থেকে ইরার বাবা চলে যায়। ওরা যে যার মতো করে শপিং করছে। অন্যদিকে আকাশ তখন ইরাকে দেখতে পায়। আরে তুমি এখানে? তুমি কি করতে এলে? আমার বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়ের কেনাকাটা করতে এসেছি। কংগ্রাচুলেশনস। কয় তারিখে? 23 তারিখ। তা তোমার? আমারও সেম 23 তারিখ। তবে ভালো হয়েছে, তুমি বিয়ে করে সুখে থাকো। আমিও অনেক খুশি, কেন? কারণ আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রাচুলেশন। সত্যি যে তোমাকে বিয়ে করবে সে অনেক লাকি হবে। জানি না কতটা লাকি হবে, তবে তুমিও অনেক ভালো। কিন্তু কী করবো বলো, তুমি চাকরির কথা আগে বলোনি, কারণ আমার বাবা একজন বেকার ছেলের হাতে তো আমাকে তুলে দেবে না, বুঝতেই তো পারছো। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, যদি রাখতে। কি বলো? তোমার সাথে যার বিয়ে হবে, যদি তুমি ওর জন্য শাড়ি পছন্দ করে দিতে তাহলে। আমার সব কেনা শেষ, আব্বু নিজে থেকেই গিয়েছে সব কিছু। তাহলে চলো, তোমার বউয়ের সব কিছু কিনে দিয়েছি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, চলো। এরপর যা যা লাগে ইরা ওর পছন্দ অনুযায়ী কিনে নিতে থাকে। সব কিছু কেনা হয়ে গেলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ ওইগুলো নিয়ে চলে আসে বাসায়। এদিকে বিয়ের দিন প্রায় চলে এলো। পুরো বাড়িটা সাজানো হলো। তার সাথে ইরার আব্বু কিছু অফিসারকেও দাওয়াত করলো। এদিকে বিয়ের দিন এগোতে লাগলো। অন্যদিকে আকাশ ইরাকে হারানোর ভয়ে মনমরা হয়ে বসে থাকে। তখন আকাশের আব্বু ও আম্মু আসে। কি হয়েছে আকাশ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না, এমনিতে বসে আছি। তোর বিয়ে আর তোর এই অবস্থা? তোমরা তো জানো আমি যে মেয়েকে বিয়ে করতে চেয়েছি ও তো আমাকে ভালোবাসে না, আর যাকে আমি ভালোবাসি না তাকে এখন আমার বিয়ে করতে হচ্ছে। কি করবি বল, ওই মেয়ের জন্য তো তুই তোর জীবনটা নষ্ট করতে পারিস না। হ্যাঁ আম্মু, তাই রাজি হয়ে গেলাম। আমি ইরাকে না পেয়ে কষ্ট পেয়েছি, তাই আমি চাই না বড় ছেলের মেয়ে সেও কষ্ট পাক। তাহলে এভাবে মন কড়া করে থাকিস কেন? ঠিক আছে, থাকবো না। কালকে তো যেতে হবে ওদের বাড়িতে। আমি বউয়ের জন্য কেনা সব কিছু পাঠিয়ে দিয়েছি, যাতে করে কাল কোনো সমস্যাই না হয়। এখন তাহলে ঘরে আয়। চলো। পরের দিন আকাশ গাড়ি নিয়ে কমিউনিটি সেন্টারে আসে। কেননা শহরে বেশিরভাগই বিয়ে কমিউনিটি সেন্টারেই হয়ে থাকে। এদিকে আকাশকে একটা জায়গায় বসানো হলো আর ইরাকে অন্য আরেকটা জায়গায়। ওরা ওখানে বসে আছে, কিন্তু কেউ কারোর মুখটা এখনও দেখেনি। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। এরই মধ্যে ইরা আকাশকে দেখে ফেলে, তাই কাজী সাহেবকে বলে, আমি ওই ছেলেকে বিয়েই করব না। কেন রে মা, কি হয়েছে? আব্বু, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি কি করলাম? তুই যা বলছিস তাই তো করলাম।
তোমাকে আমি বলেছি যেই অফিসার আমাকে বাঁচিয়েছে তাকে বিয়ে করব, তো তুমি তাকে না নিয়ে অন্য কাউকে নিয়ে আসলে। ওই রাতে তোকে এই অফিসারটা বাঁচিয়েছিল। কি বলছো তুমি আব্বু? আমি ঠিকই বলছি, এই তোকে ওই দিন বাঁচিয়েছিল। এদিকে আকাশও ইরাকে দেখে অবাক, কেননা আকাশ যাকে ভালোবাসে তাকে নিজের জীবনসাথী করে পাবে, সেজন্য আকাশ অনেক খুশি। কিন্তু ইরা ওর আব্বুর সাথে কথা বলে দেখে আকাশ ওখানে আসে। কি হয়েছে স্যার? দেখো না আকাশ, এরা কিছুতে মানতে চাইছে না তুমি ওকে বাঁচিয়েছো। কি বললে? তোমার বিশ্বাস হবে ওই যে অফিসার তোমাকে বাঁচিয়েছিল? বেশি কিছু না, ওই রাতে কি কি হয়েছিল তা ওকে বলতে বলো, তাহলে বিশ্বাস করবো। ওকে, কোনো ব্যাপার না। এরপর আকাশ ওই রাতে ইরার সাথে দেখা হওয়ার পর থেকে বাড়িতে পৌঁছানো অবধি সব কিছু বলতে থাকে ইরাকে। ইরা সবটা শুনে বুঝতে পারে ইরা যাকে খুঁজছে সে আসলে আকাশ, তাই সবার সামনেই আকাশকে জড়িয়ে ধরে। আল্লাহ ফুচু, তোমার ওই দিনের প্রপোজ আজকে অ্যাকসেপ্ট করলাম। তো এখন বিয়ে করতে আপত্তি নেই তোমার? একটুও না। কাজী সাহেব বিয়ে পড়তে থাকুন। এদিকে কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যায়, অন্যদিকে আকাশ খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। আকাশ ইরাকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। ইরার বাবা মা দুজনই ইরাকে ঘরে তুলে নেয়। ইরাকে আকাশের রুমে বসিয়ে রাখা হলো। ইরা ঘুরে এসে দেখে পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ঘরের মধ্যে ইরার কিছু ছবিও আছে। ইরা ছবিগুলো দেখতে থাকে। রাত 12টা বাজে। আকাশ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ইরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম দেয়। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। সরি বউ। ভালো মজা করতে পারো দেখছি। একটুকু না, আমি কখনো ভাবতেই পারিনি তোমাকে আমি ফিরে পাবো। আমিও কখনো ভাবতে পারিনি তুমি সেই মানুষটা যে আমাকে বাঁচিয়েছে। তাহলে শেষে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? এই যে একজন কৃষকের ছেলেকে তোমার বিয়ে করতে হয়েছে। এখন ভাগ্য যদি থাকে তাহলে আর কি করার। তা ঠিক। এই দিক থেকে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু পরিচয় জানা না কারণে এতদিন কষ্ট করতে হয়েছে। সব দোষ তোমার। আমারও। আমি কি করেছি? যেই রাতে আমাকে বাঁচিয়েছো তখন কেন পরিচয় দাওনি? মিশন কি ভেবে পরিচয় দেব? তাছাড়া তোমার বাবা যে একজন আর্মি অফিসার সে কথা তো তুমি তো কখনো বলোইনি। আব্বু মানা করেছিল ওনার পরিচয় না দেওয়ার জন্য। বুঝলাম। তো এখন চলো আমরা একটু দুষ্টুমি করি। এখন না। কেন? তোমাকে কি করে যে বলি। বুঝতে পারছি, তবে চিন্তা করো না, আমি শুধু মজা করছিলাম। তুমি চেঞ্জ করে নাও, এইসব পরে ঘুমাতে পারবে না। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। এদিকে ইরা ফ্রেশ হতে চলে যায়, অন্যদিকে আকাশও চেঞ্জ করে নেয়, কেননা এত ভারী পাঞ্জাবি পরে ঘুমোতে অসুবিধা হবে সেজন্য। এদিকে ইরা ফ্রেশ হয়ে আসলেই আকাশ ইরাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখে ইরা রান্নাঘরে কাজ করছে, আর আকাশের আম্মু ইরাকে রান্না কিভাবে করে তা শেখাচ্ছে। আকাশ আসলে ওকে নাস্তা দেয়। আকাশ, একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, আমরা কয়েকদিনের জন্য একটু গ্রামের বাড়িতে ঘুরে আসি। সেটা তো ভালো কথা। তুমি আর বাবা এরা তোমরা তিনজন মিলে যাও। আমরা তিনজন কেন যাব? তুমি কেন যাবে না? আমার কাজ আছে তাই যাব না। প্রথম আমি তোমাদের বাড়িতে যাব, তাও তোমাকে ছাড়া। আকাশ, ইরা তো ঠিকই বলছে। দেখো, বাড়ির আশেপাশে তো জানিস কত খারাপ ছেলে থাকে, যদি ইরাকে কিছু বলে। ঠিক আছে যাব, তবে 1 সপ্তাহ পর যাব। তাতেই হবে। এদিকে দিন যত যাচ্ছে ততই ওদের মধ্যে ভালোবাসাটা বেড়েই চলেছে। ওরা সবাই গ্রামে যাবে, তাই আকাশ ইরাকে নিয়ে শপিং করতে আসে। আকাশ ওর বাবা মাকে বলেছিল আসার জন্য, কিন্তু ওনারা আসবে না, সেজন্য আকাশ ইরাকে নিয়ে এসেছে। ইরা, তোমার কি কি পছন্দ হয় কিনতে থাকো। তুমি কি করবে তাহলে? আমি তেমন কিছু করব না। আচ্ছা, আমি কি সাথে কিনে দেবো? ওরা শপিং শেষ করে আকাশ ইরাকে নিয়ে বের হবে, তখন ওখানে কিছু ছেলে ইরার দিকে তাকিয়ে আছে। যদিও ইরা বোরখা পরে বের হয়েছিল, কারণ আকাশ ইরাকে বাসার বাইরে গেলেই বোরখা পরে যেতে বলে, কিন্তু এখানে বোরখা পরা অবস্থায় ওরা এমন কথা বলবে তা আকাশ ভাবতেও পারছে না। তাই ইরাকে গাড়িতে বসিয়ে ওই ছেলেগুলোর কাছে যায়। তোমার সাহস কি করে হয় আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করার?
কথাগুলো বলেই ওই ছেলেগুলোকে মারতে থাকে। ওই ছেলেগুলো পুলিশকে কল করে পুলিশ চলে আসে কিছুক্ষণ পরেই। ওরা ওই ছেলেগুলোর কথাই আকাশকে হাত করা পড়াতে গেলেই আকাশ একটা কার্ড বের করে ওদের দেখালেই ওরা ভয়ে আকাশকে সালাম দেয়। ভবিষ্যতে যদি আপনাদের এরকম নেতা বা ওদের চোদ্দের মতো কুলিগিরি করতে দেখি তাহলে মনে রাখবেন চাকরি হারাতে আপনাদের বেশি সময় লাগবে না। প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন। আমরা কখনো এমন ভুল করব না। এখন ওদের নিয়ে যান আর ইফটিজিং করার দায়ে ওদের জেলে ঢুকিয়ে দিন। ঠিক আছে স্যার, তাই করছি। পুলিশ ওই ছেলেগুলোকে নিয়ে চলে যায়। ওদের ঝামেলা শেষ করে আকাশ ইরার কাছে আসলে বুঝতে পারে ওদের মেরে এসেছো তাই না? সবই তো বুঝছো, তাহলে প্রশ্ন কেন করছো বলো তো? না, এমনিতেই করলাম। ওরা শপিং করে বাসায় চলে আসে। অন্যদিকে পরের দিন আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে গ্রামে বেড়াতে। কিছু ঘন্টার পর ওরা ওখানে পৌঁছে যায়। এই হচ্ছে আমাদের ঘর। অনেক সুন্দর তো। চলো ভিতরে যাই। ওরা সবাই ভিতরে চলে যায়। এদিকে আকাশ বাজারে গিয়ে তরকারি কিনে আনে। ওইগুলো দিয়ে রাতে রান্না করা হয়। পরিবারের সবাই খাবার খেয়ে গল্প করছে। তখন আকাশ সবার উদ্দেশ্যে বলে, আব্বু আম্মু, তোমাদের একটা কথা বলি। কি কথা? তোমরা কি জানো এটা আমাকে কেন রিজেক্ট করেছে? কেন? কারণ আমি কৃষকের ছেলে, আমাকে বিয়ে করলে ওর এখানে থাকতে হবে, রোদে কাজ করতে হবে, আগুনের ভয়, এসব নিয়ে ও আমাকে বিয়ে করতে চায়নি। কি বলিস? কি আকাশ? হ্যাঁ আম্মু, ঠিকই বলছি। বিশ্বাস না হলে তোমার বৌমাকে জিজ্ঞাসা করো। ইরা, আকাশ যা বলেছে তা কি সত্যি? তবুও লাভ হলো কি, ভালোবেসে বিয়ে করেছি, তাও সেই কৃষক ঘরে। কি পোড়া কপাল। ইরার কথা শুনে সবাই হাসতে থাকে। আর ইরার কৃষক ঘরের বউ হওয়ার কাহিনী দিয়েই শেষ হলো আজকের গল্পটা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভালোবাসার রোমান্টিকের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তবে হ্যাঁ, এরপরে ভিন্ন রকম গল্প আসছে, আপনারা পাশে থাকুন। জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।